আচ্ছা, বিভাগ খ, বিভাগ খ এ 2.1 থেকে 2.11 এর অ্যানসার গুলো দেওয়া হচ্ছে। 2.1 এর ফার্স্ট কোশ্চেন আছে ক্লোরিন পরমাণু ওজোন স্তরের সঙ্গে যে বিক্রিয়া সেটা দেখাতে বলেছে। দেখো ক্লোরিন Cl বন্ড Cl এ ভেঙে গিয়ে Cl ডট এটাগুলোকে বলা হয় র্যাডিক্যাল বা সক্রিয় ক্লোরিন বলে। তো এই সক্রিয় ক্লোরিন ওজোনের সঙ্গে বিক্রিয়া করে বানায় হচ্ছে গিয়ে OClO বা ClO, যা খুশি এটাকে এইভাবেও লেখা যায়, এটাকে এইভাবেও লেখা যেতে পারে, এটাকে এইভাবেও লেখা যেতে পারে। দেখো লেখাতে পারে হচ্ছে গিয়ে ClO আর O2। এই ClO আবার O3 এর সঙ্গে বিক্রিয়া করে বানায় হচ্ছে Cl সক্রিয় ক্লোরিন আবার 2O2। তো এই হচ্ছে গিয়ে ক্লোরিন পরমাণু হচ্ছে সক্রিয় ক্লোরিন পরমাণুর সঙ্গে ওজোনের বিক্রিয়া। দ্বিতীয় কোশ্চেন দিয়েছে 2.2 এর কোশ্চেন দিয়েছে কোন স্থলে তাপমাত্রা সর্বনিম্ন? মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ারের তাপমাত্রা সবচেয়ে কম, মেসোস্ফিয়ার -93 ডিগ্রি সেলসিয়াসের মতো, -93 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এর অথবার যে প্রশ্নটা আছে, এর অথবার প্রশ্ন দিয়েছে আন্তর্জাতিক স্পেস কক্ষপথটা, এটা হচ্ছে এক্সোস্ফিয়ার, এটা এক্সোস্ফিয়ারে দেখা যায়, এক্সোস্ফিয়ারে দেখা যায়, এক্সোস্ফিয়ার। ঠিক আছে, তারপর হচ্ছে 2.3 লেখচিত্র চেয়েছে P বনাম 1/v। এই লেখচিত্রটা মূলবিন্দুগামী, যেখানে y mx c হয়, কিন্তু c এর মান 0, তো y mx। মূলবিন্দুগামী সরলরেখায় c এর মান 0 হয়, এটা মূলবিন্দুগামী সরলরেখা। ওকে, 2.3 হয়ে গেল। এইবার হচ্ছে 2.4 এ বলেছে পরম শূন্য উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্ক। দেখো PV nRT, এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ, আমরা জানি। এবার একটা কাজ করা যায় কি, P × V, n কে লেখা যায় W/m, আমরা জানি ইকুয়েশনটা। সেখান থেকে এটা লেখা যায় P × m, এই mটা গুণ করে দিলাম, এই RT-টাকে ভাগ করে দিলাম, আর এদিকে যে ভিটা আছে এটা W/v আকারে লেখা যায়। W/v মানে কি? ভর বাই আয়তন, মানে কি? ঘনত্ব, যেটাকে আমরা ডেনসিটি বলবো। তাহলে আমি কি পাচ্ছি? D = Pm/RT। এবার চাপ যদি স্থির থাকে আর m আর r তো এমনি স্থির হয়, তাহলে ঘনত্বের সঙ্গে পরম শূন্য উষ্ণতার সম্পর্কটা কি? ব্যস্ত সম্পর্ক, ব্যস্তানুপাত। ঠিক আছে, ব্যস্ত সম্পর্ক। ওকে, পরের কোশ্চেন যেটা দেখতে পাচ্ছি আমরা, পরের কোশ্চেন 2.5 এ কি বলেছে? 2.5 এ বলেছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে আলফা c এর মান 24 × 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ঠিক আছে, এসআই তে বার করতে মানে কেলভিনে নিতে হবে। এবার দেখো আলফা c = 5/9 অফ আলফা k। তো আলফা c কে আমরা এটাকে এসআই তে কিভাবে কনভার্ট করব? 24 × 10⁻⁻6 5/9 কেলভিন ইনভার্স। এটা হচ্ছে গিয়ে আমার এসআই তে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, কেলভিনে চলে গেলে মানে এসআই তে নিয়ে যাও। আচ্ছা, এর অথবা প্রশ্ন ছিল যে কোন সূত্র থেকে আমরা আয়তন প্রসারণ, গ্যাসের আয়তন প্রসারণের মান গুণাঙ্ক পাবো? এটা হচ্ছে চার্লসের সূত্র, চার্লসের সূত্র থেকে আমরা এটা পাচ্ছি। ওকে, তারপরে দিয়েছে যে আপতন কোণ মানে আই কোণের মান যদি বৃদ্ধি করা হয় তাহলে কি হবে? দেখো আমরা জানি স্নেলের সূত্র কি, যে μ = sin I/sin r। এখন যদি এই i এর মানটা বাড়ে, এখন যদি এই i এর মানটা বাড়ে তাহলে μ এর মানটাও বাড়বে, সেজন্য μ কি হবে? μ বৃদ্ধি পাবে, μ কি হবে? μটা বৃদ্ধি পাবে। ওকে, আচ্ছা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে কি বলেছে? পরের কোশ্চেনে বলেছে একটি বস্তুকে f এবং 2f এর মধ্যে রাখা হয়েছে। এখানে বস্তুটা আছে f এবং 2f এর মধ্যে রাখলে প্রতিবিম্ব কোথায় পাবো? প্রতিবিম্ব 2f এর বেশি দূরে পাবো, 2f এর থেকে বেশি দূরে আমরা পাবো।
2f এর থেকে বেশি দূরে আমরা পাবো, 2f এর থেকে বেশি দূরে আমরা পাবো, ঠিক আছে। তো এবার দেখি আমরা ব্যাপারটা কি। আচ্ছা, এক্ষেত্রে কেমন প্রতীক পাবো? এক্ষেত্রে পাবো হচ্ছে বিবর্জিত, সদ ও অবশিষ্ট পাবো। কি পাবো? অবশিষ্ট পাবো, অবশিষ্ট প্রতিবিম্ব পাচ্ছি আমরা, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেনে কি দেখতে পাচ্ছি? 2.8, খুব সিম্পল একটা কোশ্চেন। বলেছে দুটি বর্তনীর রোধ, ধরো এই একটা রোধ আর এই একটা রোধ, এটা এইভাবে রয়েছে। এই আছে কততে? এই আছে 6 ওহম আর এই আছে 3 ওহম। এই 6 ওহমে আছে, এই 3 ওহমে আছে। এই 6 ওহমে আছে আর এই 3 ওহমে আছে। তাহলে এরা কিসে আছে? সমান্তরালে আছে। তাহলে এদের তুল্যরোধটা কি হবে? এটাকে R1 ভেবে নাও আর এটাকে R2 ভেবে নাও। তাহলে 1/R1 1/R2 কত হচ্ছে? 1/6 1/3। এলসিএম করলে কত দাঁড়াবে? 6, উপরে 1 আর 2। তাহলে RP এর মান কত আসবে? RP এর মান আসবে হচ্ছে গিয়ে 6/3 কাটো 2 আসবে, ঠিক? 2 আসলো। এইবার দেখো RP এর মান কত এসেছে? RP এর মান আমাদের এসেছে 2 ওহম। কিন্তু বলেছে আরেকটা যে রোধ আছে 3 নম্বর রোধ, সেটা বলেছে 1 ওহম, এবং এদের দুজনকে এবার কিসে যোগ করা হয়েছে? শ্রেণী সংখ্যায়। শ্রেণী সংখ্যায় দুটো রোধ যোগ হয়ে যায়। তাহলে RP আর R3 যোগ করলে কত হবে? 2 + 1 = 3 ওহম, ঠিক আছে। 3 ওহম আসছে आंसर। ওকে, 2.9 একবার দেখে নিই আরেকবার আমরা জিনিসটা। এই দেখো এখানে এসেছিল আমাদের 2 আর ওটাকে শ্রেণী সংখ্যায় যুক্ত করলে তাই 3 ওহম আসছে। 2.9 আমরা কি দেখতে পাচ্ছি? বার্লো চক্র। এটা হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। ফ্লেমিং এর বাম হস্ত, ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের সাপেক্ষে। আচ্ছা, 2.10 কি বলেছে? নিয়ন্ত্রিত শৃঙ্খল। দেখো শৃঙ্খল বিক্রিয়ার সাহায্যে পারমাণবিক বোমা বানানো যায়। পারমাণবিক বোমা, ওকে। আর এর অথবা আছে যে সংযোজনের পূর্বে বিয়োজন কেন করে? কারণ কি? সংযোজনে অনেক শক্তি লাগে, অনেক শক্তি। কত? প্রায় 10⁷ K থেকে 10⁸ K মতো। এবার এত শক্তি মানে ল্যাবে বানানো সম্ভব নয়, নিউক্লিয়ার চুল্লিতে বানানো সম্ভব নয়। সেই কারণে এই সংযোজনের আগে কি করা হয়? বিয়োজন। কারণ বিয়োজনে এই পরিমাণ শক্তি উৎপন্ন হয়, তাই বিয়োজনটা করে টেম্পারেচারটাকে বাড়িয়ে তারপরে সংযোজন করা হয়। ওই জন্য সংযোজনের আগে কি করা হয়? বিয়োজন করা হয়। আর এখানে লাস্ট স্তম্ভ একটা প্রশ্ন আছে যে বাম স্তম্ভ আছে আর ডান স্তম্ভ আছে, বাম আর ডান। সো এক একটা যেটা নোবেল গ্যাস আছে তার অ্যানসার হবে হচ্ছে সিজিয়াম। দুইটা যেটা ইনভার আছে ওটা একটা সংকর ধাতু। 3 যেটা আছে ওটা হচ্ছে গিয়ে সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল। সর্বনিম্ন সরি ভুল হয়ে গেছে, খেয়াল করিনি। এইখানে নোবেল গ্যাস হচ্ছে রেডন, আর হচ্ছে এটা হচ্ছে সংকর ধাতু ইনভার। সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে সিজিয়াম, কারণ সিজিয়াম হচ্ছে সবথেকে বেশি তড়িৎ ধনাত্মক, এটা সবথেকে বেশি। আর 4 যেটা আছে এই যে ZNO প্লাস কার্বন যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কার্বন বিটানো, ঠিক আছে, কার্বন বিটানো। আশা করি সবাই ঠিকই করেছো, তার একবার মিলিয়ে নেবে।